প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পবিত্র রমজানের ঠিক নামাজের বিরতির পরে। আজকের এই ক্লাসটি মূলত অনার্স তৃতীয় বর্ষের। তোমরা ইতিমধ্যেই একটা নোটিশ দেখেছো, ডিপার্টমেন্টের একটি নোটিশ। সেই নোটিশে তৃতীয় বর্ষ যদিও লেখা আছে, তারপরেও একটু বলে রাখি, বিশেষ করে যারা মাস্টার্স শেষ পর্বে অধ্যয়নরত আছো এবং মাস্টার্স প্রথম পর্বে আছো, আজকে যে বিষয়টি পড়াবো সেই বিষয়টি মাস্টার্স প্রথম পর্ব এবং মাস্টার্স শেষ পর্বের সিলেবাসেও আছে। কাজেই আমার সেই সব প্রিয় শিক্ষার্থীরাও যদি আজকের এই ক্লাসে যুক্ত থাকে, আমার বিশ্বাস তারাও কিছুটা উপকার পাবে। চলে যাচ্ছি আমাদের আজকের এই ক্লাসের শুরুতে একটু দেখে নেই আমাদের তৃতীয় বর্ষের যে কোর্সটি আমি পড়াই, সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি বা রিসার্চ মেথোডোলজি। এবং আজকে তোমাদের সঙ্গে ষষ্ঠ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের সঙ্গে আমরা কথা বলবো। আমরা একটু তার আগে ঘুরে আসি। তোমরা নিশ্চয়ই অনেক দিন থেকে অনেক দূরে আছো এবং আমাদেরকে দূরত্ব মেনটেন করতে হচ্ছে। আমরা একটু কলেজটাতেই চলে আসি মনে মনে। হ্যাঁ, ঠিক আমাদের প্রশাসনিক ভবনটা দেখতে পাচ্ছ, ঝকঝকে তকতকে। আমরা নিশ্চয়ই প্রশাসনিক ভবনের চমৎকার একটা পিছনে ভিউ আছে পুকুর সহ, সেটাও দেখতে পাচ্ছ। খুব চমৎকার যে পরিচ্ছন্ন একটি ভাব প্রত্যেকটা ছবি সেই কথা বলে দেয়। আমরা আসলে আমাদের স্মৃতির জায়গায় চলে যাই। আমরা আস্তে আস্তে আমাদের কলেজে ঢুকেই ক্লাসরুমে ঢুকে যাব। কত সাজানো গোছানো একটি ক্যাম্পাস, যেটি তোমাদের আমাদের সবার ভালো লাগার একটা অনুভূতি তৈরি করে। ঠিক দেখো কত চমৎকার ছবিটি। কখনো হয়তো তোমরা এভাবে উপর থেকে খুব একটা দেখার সুযোগ পাওনি। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি কলেজের ক্যাম্পাস যে এত সুন্দর হতে পারে তা একটা ছবি বলে দিতে পারে। দেখতে পাচ্ছ মানুষটাকে, চিনতে পারছো কি? আমাদের সবার প্রিয় মানুষ, রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান। খুব সমসাময়িক একটি ছবি। স্যার এখনো শত ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। তোমাদের সঙ্গে আমাদের সর্বশেষ যে অনুষ্ঠানটি হয়েছিল সেই বসন্ত উৎসবের একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে আসলাম আমাদের ভবনে, আমাদের প্রিয় ভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবন। সেই ভবনে আমরা আস্তে আস্তে এখন ঢুকে যাব। মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। ঠিক ভবনটার সামনেই দাঁড়িয়ে আছি। তোমাদের বিভাগের সম্মানিত প্রিয় শিক্ষকবৃন্দ, যারা সবাই সুস্থ আছেন, আমরা ঠিক একসঙ্গে সবাই এখানে অবস্থান করছি। ঠিক তোমাদেরও একটি গ্রুপ ছবি, তোমরাও ঠিক এই ভবনটার সামনেই আছো। আমরা এখন আস্তে আস্তে ঢুকে যাই আমাদের সেই ক্লাসরুম, সেই ভবন, সেই জায়গাটিতে। হ্যাঁ, ঢুকে গেলাম আমাদের ক্লাসরুমে। তোমরাই বসে আছো, কত সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্য দিয়ে তোমরা ক্লাস করো, নিয়ম মাফিক তোমরা কার্যক্রমগুলো করো, তারই একটি বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একেবারে নিয়ম মেপে তোমরা সময় মেনটেন করে সেদিন তোমাদের সেই বিষয়গুলো উপস্থাপন করেছিলে। ঠিক হাতগুলো কার? আমার সামনে থাকলে নিশ্চয়ই উত্তর দিতে পারতে। আমরা একটু দেখে নেব এই হাতগুলো কার। হ্যাঁ, আমার সেই ক্লাস, তোমাদেরকে নিয়ে সেই ক্লাসটি। এবং হাতগুলো আমরা এমন করেছিলাম কেন, ঠিক ভালো লাগার একটা স্মৃতির জায়গা থেকে বলি। আমরা ঠিক সেদিন অঙ্গীকার করেছিলাম, প্রত্যেকটি গ্রুপ আলাদা আলাদাভাবে অঙ্গীকার করেছিলাম, আমরা অন্তত একটি করে গাছ রোপণ করবো আগামী 1 মাসের মধ্যে। ঠিক তারই একটি অঙ্গীকারের চিত্র আমরা এই ছবিটা দেখে স্মরণ করতে পারি। ক্লাসরুমে শতভাগ ক্লাসে উপস্থিত থাকলে যে তোমরা পুরস্কার পাও তার একটি ছবি দেখতে পাচ্ছি। পরীক্ষা ভালো করলে যে পুরস্কার পাওয়া যায়, সেই পুরস্কার নিতে দেখছি আমরা মঞ্চে। ঠিক এটাও আমার একটা ভালো লাগার জায়গা। আজ থেকে 3 বছর আগে আমার প্রথম বইটা যখন প্রকাশিত হয়, তখন ধরো ফার্স্ট ইয়ারে ছিলে, সবার হাতে বইটি দেখে সত্যি একজন লেখক হিসাবে এটি আমার কাছে একটা ভালো লাগার অনুভূতি কাজ করেছে। সেটিও তোমরাই প্রথম ব্যাচ ছিলে সেই ব্যাচে। এটি একটি আরেক নতুন ভালো লাগার মাত্রা। 2019 সালে আমি যে সরকারি একটা স্বীকৃতি পেয়েছিলাম, তোমরা কত চমৎকারভাবে সেদিন অভিনন্দিত করেছিলে। আমি নিজেকে ধন্য মনে করি। ঠিক ফটো সেশনেও আমরা মিলিত হয়েছিলাম। ক্লাসরুমে ঢুকে গেলাম, যে ক্লাসরুমে তোমরা সুন্দরভাবে বসে আছো। আমরা প্রস্তুত আমাদের আজকে যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়া, সেই ক্লাসরুমে ঢুকে গেলাম। হ্যাঁ, একদম তোমরাও রেডি। কতটা মনোযোগ দিয়ে রেডি হয়ে আছো বুঝতে পারছি। তাহলে আমরা চলে যাই আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই জায়গায়। আজকের পাঠের শিরোনাম গবেষণায় উপাত্ত সংগ্রহের কৌশল। ঠিক ষষ্ঠ অধ্যায় তোমাদের আছে সিলেবাসে, সেখানে আজকে আমরা আলোচনায় যাব। পাঠের একটি উদ্দেশ্য আমরা লিখে রেখেছি, গবেষণায় উপাত্ত সংগ্রহের কৌশল সম্পর্কে তাত্ত্বিক ধারণা তৈরি হবে।
ও মনোবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের যে গবেষণায় আমরা উপাত্ত সংগ্রহ করি, এই উপাত্ত সংগ্রহ করার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হবে এবং হাতে কলমে যখন উপাত্ত সংগ্রহ করতে যাবো তার একটি আগ্রহ সৃষ্টি হবে। আজকের পাঠ উপাত্ত ও গবেষণায় উপাত্ত সংগ্রহের কৌশল সম্পর্কে একটি তাত্ত্বিক ধারণা আমরা আজকে পাবো এবং বিস্তারিতভাবে আমরা আজকে ক্লাসে সাক্ষাৎকার পদ্ধতি, উপাত্ত সংগ্রহের একটি কৌশল, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনার জায়গায় যাব। দেখতে পাচ্ছি আমরা কয়েকটি শিখন ফল যা এই পাঠ শেষে তোমরা আত্মস্থ করতে পারবে। উপাত্ত সম্পর্কে এবং গবেষণায় উপাত্ত সংগ্রহের কৌশল সম্পর্কে একটি তাত্ত্বিক ধারণা তৈরি হবে, ব্যাখ্যা করতে পারবে। গবেষণায় উপাত্ত সংগ্রহের বিভিন্ন কৌশলের নামগুলো বলতে পারবে এবং সাক্ষাৎকার পদ্ধতিটি বর্ণনা করতে পারবে। ঠিক মনে পড়ে আমরা এরকম একটা ছবি দেখেছিলাম প্রথম দিকের ক্লাসে, হু ইজ এ রিসার্চার, এবং তোমরা সামনে থাকলে অনেকে অনেক রকম হয়তো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারতে। এই ছবিটা দেখেই আমরা গবেষণা কি, গবেষক কাকে বলে এ সম্পর্কে একটা ধারণা কিন্তু আমরা পেয়েছিলাম। অর্থাৎ যে কোর্সটির সঙ্গে আমরা আজকে কথা বলছি, রিসার্চ মেথোডোলজি, তার একটি ধারণা কিন্তু এখান থেকেও আমরা সেদিন ক্লাসে বর্ণনা করেছিলাম। আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। আজকের যে বিষয়টি গবেষণায় উপাত্ত সংগ্রহের কৌশল, যেটা নিয়ে বিস্তারিত আলোচনার জায়গায় যাব, তার আগে প্রথমে একটু জেনে নেই সামাজিক বিজ্ঞানে যে আমরা উপাত্ত সংগ্রহ করতে চাই সেইগুলোকে আমরা প্রধানত তিনটি ভাগে আমরা ভাগ করেছি। একটি হচ্ছে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড, দুই হচ্ছে আপাত পরীক্ষণ পদ্ধতি বা কোয়াসি এক্সপেরিমেন্টাল মেথড, এবং লাস্ট হচ্ছে অপরীক্ষণ পদ্ধতি বা নন এক্সপেরিমেন্টাল মেথড। আজকে বলে রাখি, আজকে যে আমরা ক্লাসটার সঙ্গে যুক্ত হচ্ছি সেখানে অপরীক্ষণ পদ্ধতি মধ্যে যে আমরা উপাত্ত সংগ্রহ করে থাকি সেই উপাত্ত সংগ্রহের কৌশলগুলি আমরা মূলত আলোচনা করব। আমরা তার আগে একটু জেনে আসি যে প্রধান প্রধান অপরীক্ষণমূলক পদ্ধতিগুলো কি কি আছে। একটি আছে সাক্ষাৎকার পদ্ধতি বা ইন্টারভিউ মেথড, নাম্বার 2 বলেছি প্রশ্নমালা পদ্ধতি বা কোশ্চেনিয়ার মেথড, নাম্বার 3 বলেছি অবজারভেশন মেথড, নাম্বার 4 অভিক্ষেপণ পদ্ধতি বা প্রজেক্টিভ টেকনিক মেথড, এবং আরো অনেকগুলো পদ্ধতি আছে। সবগুলো পদ্ধতি নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো না। আমরা চলে যাই আমাদের আজকের আলোচনার জায়গা থেকে। শুরুতেই আমরা একটু উপাত্ত সম্পর্কে সংক্ষেপে একটু জেনে আসি। সাধারণত যখন কোনো গবেষণা করা হয়, সেই গবেষণা করতে গেলে আমরা গবেষণা অনুসন্ধান ক্ষেত্র থেকে গবেষণার কাজে আমাদের যে ব্যবহৃত কোনো বৈশিষ্ট্যের যে সংখ্যাত্মক প্রকাশ, সেটাকে আমরা মূলত বলেছি উপাত্ত। অর্থাৎ কোনো গবেষণা করতে গেলে আমরা যদি কোনো বৈশিষ্ট্যকে আমরা পাই, সেই বৈশিষ্ট্যগুলোকে যদি একটু গাণিতিকভাবে অথবা যদি একটু পরিমাণগতভাবে এবং সেটা যদি সংখ্যার মধ্য দিয়ে প্রকাশ করি, সাধারণ কথা সেটাকে বলেছি আমরা উপাত্ত। একটু দেখে আসি আমরা আরেকটি সংজ্ঞার মধ্য দিয়ে, ডাটা আর ক্যারেক্টারিস্টিক্স অর ইনফরমেশন ইউজুয়ালি নিউমেরিক্যাল, যেটা বলেছি সংখ্যাগত, ডেটা কালেক্টেড থ্রু অবজারভেশন, সাধারণত অবজারভেশনের মধ্য দিয়ে অথবা আরো যে মেথডগুলো আছে সেগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি। In a more technical sense, data is a set of values of qualitative and quantitative values about one or more persons or objects. অর্থাৎ আমরা যে সংখ্যাতাত্ত্বিক যে বিষয়গুলোর সঙ্গে আমরা যুক্ত হয়ে গবেষণা করতে গিয়ে, গবেষণার ব্যাখ্যা করতে গিয়ে আমাদের কি করতে হয়, উপাত্ত নিয়ে কাজ করতে হয়। সেই গবেষণা আবার অনেক রকম হয়, কোয়ালিটিভ রিসার্চ, কোয়ান্টিটিভ রিসার্চ। বিশেষ করে কোয়ালিটিটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা অনেক বেশি সংখ্যার উপর জোর দিয়ে থাকি। কোয়ালিটিটিভ ক্ষেত্রে সেখানে আমরা সংখ্যায় নিয়ে আসতে পারি, কোনো কোনো ক্ষেত্রে আবার সংখ্যার ক্ষেত্রে একটু ব্যর্থ হয়ে থেকে থাকি, একটু অন্যভাবে আমরা সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকি। এমনিভাবে আমরা উপাত্ত সম্পর্কে একটি ধারণা আমরা পেতে পারি। উপাত্ত আবার বিভিন্ন রকম হয়, জাস্ট এখানে একটু দেখতে পারো, দেখো এখানে লেখা আছে স্ট্যাটিস্টিক্যাল, লেখা আছে সায়েন্টিফিক, জিওগ্রাফিক্যাল, নানা রকম কিন্তু উপাত্ত হয়, যে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আজকে অত কথা বলার আমাদের সুযোগ নেই। আমরা এই জায়গাটা চলে যাই। উৎসের ভিত্তিতে আমরা উপাত্তকে শ্রেণীবিভাগ করেছি মূলত দুই ভাগে। একটাকে বলেছি আমরা প্রাথমিক উপাত্ত বা মুখ্য উপাত্ত, যেটা বলেছি প্রাইমারি ডাটা, আর বলেছি মাধ্যমিক বা গৌণ উপাত্ত বা সেকেন্ডারি ডাটা। তো এই যে দুটো উপাত্ত, এই দুটো উপাত্ত সঙ্গে সংক্ষেপে একটু আমরা জেনে আসি। প্রথমে চলে আসি প্রাথমিক উপাত্ত বলতে কি বোঝায় বা সেটির ব্যাখ্যাটা কেমন হতে পারে। যেসব উপাত্ত মূল উৎস থেকে সরাসরি সংগ্রহ করা হয় তাকে আমরা বলেছি প্রাথমিক উপাত্ত। যেমন আমরা কোনো একটি গবেষণা ক্ষেত্রে গেলাম, সেখানে মানুষের কাছ থেকে সরাসরি সেই ব্যক্তির কাছ থেকেই কথার মধ্য দিয়ে, প্রশ্নমালার মধ্য দিয়ে অথবা অন্য কোনো মধ্য দিয়ে সরাসরি যে তথ্যপাত্রটা সংগ্রহ করি সেটাকে বলেছি আমরা প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে যেসব উপাত্ত মূল উৎস থেকে সংগৃহীত হওয়ার পরে
অন্য কোনো গবেষণার প্রয়োজনে অথবা অন্য কোনো ক্ষেত্রে আমরা কি করি, পরোক্ষভাবে সেই প্রাথমিক উপাত্তগুলোকে সংগ্রহ করি। সেটাকে বলেছি আমরা মাধ্যমিক উপাত্ত, অর্থাৎ কোনো একটি মাধ্যম হয়ে আসা। এটি হতে পারে কোনো গবেষণার জার্নাল হতে পারে, কোনো ধরনের বই হতে পারে, পত্রিকা হতে পারে, অথবা কোনো মিডিয়া হতে পারে, অনলাইন হতে পারে। এভাবে আমরা কোনো মাধ্যম থেকে কখনো কখনো আমরা উপাত্ত পেয়ে থাকি, সেক্ষেত্রে বলেছি আমরা মাধ্যমিক উপাত্ত। আর একটি স্লাইড দেখো তোমরা একটু, ঠিক আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটাতে কি বোঝাচ্ছে, কি কার্যক্রম হচ্ছে, তোমরা আমার সামনে থাকে নিশ্চয়ই বলতে যে এখানে একটি ইন্টারভিউ হচ্ছে অথবা এখানে একটি সাক্ষাৎকার হচ্ছে, এমন একটি উত্তর কিন্তু চলে আসতে পারত। ঠিক আমরা আজকের যে বিষয়, সেই বিষয়ে ঢুকে যাব এবার, যে ইন্টারভিউ, এটা নিয়ে আজকে কথা বলবো, বা সাক্ষাৎকার পদ্ধতি, গবেষণার সাক্ষাৎকার পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটু জেনে নেই সাক্ষাৎকার বলতে আমরা কি বুঝি। সাক্ষাৎকার বলতে আমরা কি বুঝি, খুব সাধারণ কথা যদি বলি, তাহলে আমরা কোনো তথ্য বা সংবাদ আদান প্রদানের জন্য দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সামনাসামনি যে একটা মৌখিক কথোপকথনের জায়গাটায় পৌঁছায়, সেটাকে আমরা সাধারণত সাক্ষাৎকার বলে থাকি। অনেক সময় দেখা গেল মৌখিক কথোপকথন বাদ দিয়ে কখনো টেলিফোনে হতে পারে, কখনো ইন্টারনেটে হতে পারে, অন্য কোনো মাধ্যম দিয়ে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে একটা বড় জায়গায় সামনাসামনির ক্ষেত্রে মৌখিক আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সাক্ষাৎকারে মিলিত হয়ে থাকি। তো সাক্ষাৎকার সম্পর্কে এরকম একটি সাধারণ ধারণা আমরা পেতে পারি। ঠিক এই ছবিটি দেখো, এই ছবিটি দেখলেও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এখানে একটি সাক্ষাৎকার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছ তাকে, প্রিয় অধ্যক্ষ মহোদয় বিভিন্ন চ্যানেলে কথা বলছে, নিশ্চয়ই এটাকেও আমরা সাধারণ কথায় বলে থাকি, এটি একটি হচ্ছে সাক্ষাৎকার। একই রকমের আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানে সাক্ষাৎকারের চিত্রের কথাই বলে দেয়। নিশ্চয়ই সাক্ষাৎকার, আমরা এভাবে সহজ কথায় সাক্ষাৎকারের সঙ্গে অনেক বেশি পরিচিত। এবার আমরা একটা জেনে যাই যে সাক্ষাৎকারের পদ্ধতি। সাক্ষাৎকারের পদ্ধতি তাহলে কাকে বলে? সাক্ষাৎকারটা বুঝলাম, প্রত্যক্ষ কথোপকথনের মাধ্যমে ব্যক্তির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার যে পদ্ধতি, এটাকেই বলেছি আমরা সাক্ষাৎকার পদ্ধতি। দেখো, সাক্ষাৎকার থেকে কিন্তু সাক্ষাৎকার পদ্ধতিতে আমরা চলে আসলাম। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই তথ্যপত্রগুলো পাই, যেভাবে আমরা সামনাসামনি কথোপকথনের মধ্য দিয়ে তথ্যপত্রগুলো সংগ্রহ করি, সেটাকেই বলেছি আমরা সাক্ষাৎকার। ঠিক দেখো, ডক্টর বসে আছেন, তার সামনে রোগী আছেন, এই যে কথোপকথনটা করছে, এটাও নিশ্চয়ই একটি সাক্ষাৎকার। কাউন্সিলিং করছে, তোমাদের মনোবিজ্ঞান বিভাগে যে কাউন্সিলিং কাজটি হচ্ছে, সেখানেও কিন্তু আমরা এখান থেকেও বুঝতে পারি যে একটি সাক্ষাৎকার। ডক্টর মাসুদুল হক সিদ্দিকী স্যার বসে আছেন, পাশে আমি আছি, তোমাদের ইয়ারে দুজন শিক্ষার্থী বসে আছে, এখানে যে আমরা কার্যক্রমটি করছি, এটিও কিন্তু একটি সাক্ষাৎকার। আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো ভদ্রলোক যিনি বসে আছেন, উনি একটি ফাইল নিয়ে আছেন, লেখার মতো একটা কার্যক্রম সেখানে দেখতে পাচ্ছি। ওনাকে ধরে নেই, উনি হচ্ছে গবেষক অথবা উপাত্ত সংগ্রহকারী। আর ভদ্র মহিলা যিনি আছেন, ওনাকে আমরা বলতে পারি উনি যে তথ্য দিচ্ছেন। তাহলে এই যে পারস্পরিক যে কথোপকথনের মধ্য দিয়ে তথ্য নেয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে সাক্ষাৎকারটি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ এই ছবিটি সেই ছবি, যে ছবিতে আমরা গবেষণার ক্ষেত্রে সাধারণত যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সাক্ষাৎকার দিয়ে থাকি, শুধুমাত্র একটি ছবি না, আরো নানাভাবে সাক্ষাৎকার নেওয়া যেতে পারে গবেষণার ক্ষেত্রে। তো মোটামুটি একটা ধারণা পেতে পারি সাক্ষাৎকার কার্যক্রমের মধ্য দিয়ে আমরা তথ্য উপাত্ত নেবার চেষ্টা করে থাকি। এবার একটু দেখে নেই এই সাক্ষাৎকার পদ্ধতির বৈশিষ্ট্যগুলো এবার কি হতে পারে। সাক্ষাৎকারটা মূলত একটি বাচনিক পদ্ধতি, অর্থাৎ কথা বলার মধ্য দিয়ে এই পদ্ধতির একটি কার্যক্রম। এই পদ্ধতির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে সাধারণত সামনাসামনি কথোপকথনের মাধ্যমে তথ্য বিনিময় হয়। তবে বলে রাখি, অনেক সময় সামনাসামনি নাও হতে পারে, অন্য কোনো মাধ্যমে হতে পারে। এটি একটি গতিশীল পদ্ধতি, এটার মধ্যে একটা চলমান ভাব আছে, এটাকে স্থির পদ্ধতি না। কাউকে প্রশ্ন করলে পরে তাকে নিশ্চয়ই একটা উত্তরের জায়গায় যেতে হবে, অথবা একটা কিছু ভূমিকা তাকে নিতে হবে। এই জন্য এটাকে বলেছে সাক্ষাৎকার একটি গতিশীল পদ্ধতি। এবং এই পদ্ধতির মধ্য দিয়ে আরেকটি বৈশিষ্ট্য নাম্বার 4 বলেছে, তথ্য সংগ্রহের ব্যাপারে ব্যক্তির ব্যক্তিতে কিন্তু সংযোগ ঘটে। অর্থাৎ যিনি গবেষক এবং যিনি গবেষণার যার উপরে পরিচালনা করা হয়, সেই দুজন ব্যক্তির মধ্যে কিন্তু সংযোগ হয়ে থাকে। নাম্বার 5 বলেছি, সাক্ষাৎকার গ্রহণকারী তথ্যসমূহ করেন, লিপিবদ্ধ করেন। আমরা একটা ছবি দেখেছি, সেখানে দেখলাম লিপিবদ্ধ করছেন। নাম্বার 6, সাক্ষাৎকার প্রদানকারী, সাক্ষাৎকারের পরিবেশ, সাক্ষাৎকার গ্রহণকারীর যিনি ব্যক্তিত্ব এবং কি ধরনের প্রশ্ন করা হয় ইত্যাদির প্রতি কিন্তু যিনি উত্তর দেবেন, তিনি কিন্তু সেভাবে প্রতিক্রিয়া করতে হবে। অর্থাৎ এই বিষয়গুলোকে তাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। আর একটু ভালোভাবে আমরা দেখে নেই, সাক্ষাৎকারের কার্যকরী করতে গেলে এটাকে নির্ধারণকারী কতগুলো উপাদান আছে, সেই উপাদানগুলো। নাম্বার 1 বলেছি, সাক্ষাৎকার গ্রহণকারীর গুণাবলীর দিকে আমাদেরকে মনোযোগ দিতে হয়।
সাক্ষাৎকার যিনি প্রদান করছেন তার গুণাবলীর দিকে মনোযোগ দিতে হয়, সাক্ষাৎকারের বিষয়বস্তু, সাক্ষাৎকারের পরিবেশ, সেটাকে আবার তো ভাগ করেছে দুভাগে, একটি প্রাকৃতিক পরিবেশ, একটি হচ্ছে সামাজিক ও মানসিক পরিবেশ। একটু বলে রাখি, সাক্ষাৎকার গ্রহণকারী গুণাবলী 1 নম্বর, যিনি সাক্ষাৎকার নেবেন তার গুণটা কেমন আছে, তিনি কিরকম গুণের অধিকারী, তার কিরকম ব্যক্তিত্বের অধিকারী, তার উপর ভিত্তি করে কিন্তু সাক্ষাৎকার কার্যক্রমটা সফল হওয়া নির্ভর করে থাকে। সাক্ষাৎকার যিনি দেবেন তার কিন্তু একটা গুণাবলী আছে, তার বৈশিষ্ট্য, তার বয়স, তারপর তার সাক্ষাৎকার দেওয়ার প্রতি তার মনোযোগ, আগ্রহ, অথবা তার ইচ্ছার জায়গাগুলো ইত্যাদি কতগুলো বৈশিষ্ট্য কিন্তু আছে। সাক্ষাৎকারের বিষয়বস্তু, কোন বিষয়বস্তু নিয়ে আমরা সাক্ষাৎকার নিতে যাচ্ছি, সাক্ষাৎকারের বিষয়বস্তু যদি এমন হয়, এমন কিছু কিছু বিষয় আছে যা আমাদের মূল্যবোধের সঙ্গে এরকম একটা বিষয় জড়িত আছে, আমরা একটু গোপন রাখতে চাই, একটু কম বলতে চাই, এরকম একটি সাক্ষাৎকার দিতে গেলে সেই বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকারটা একরকম হবে, সাক্ষাৎকারের বিষয়বস্তু যদি একটু ভিন্ন রকম হয় তবে সাক্ষাৎকারটা কিন্তু একটু অন্যরকম হতে পারে। অর্থাৎ বিষয়বস্তুর উপর ভিত্তি করে সাক্ষাৎকারটা কেমন হবে না হবে এটা কিন্তু অনেক সময় নির্ধারিত হতে পারে। সাক্ষাৎকারের পরিবেশ কোথায় হচ্ছে, যদি প্রাকৃতিক পরিবেশে হচ্ছে, সেখানে কিরকম আলো, বাতাস, তাপমাত্রা ইত্যাদি বিষয়গুলো আছে, নিশ্চয়ই সাক্ষাৎকারের পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার আমরা নিশ্চয়ই সাক্ষাৎকার দিতে গেলে আমাদের সমাজ, আমাদের মানসিক অবস্থা, মানসিক পরিবেশ, এই বিষয়গুলো কিন্তু সাক্ষাৎকারের সঙ্গে জড়িত। কাজে যখন সাক্ষাৎকার উনি দেবেন তখন সাক্ষাৎকারের পরিবেশটা কেমন আছে এটাও কিন্তু আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। এবার একটু চলে যাই সাক্ষাৎকারের শ্রেণী বিভাগে। সেই শ্রেণী বিভাগের মধ্যে কি বলা আছে, যে উদ্দেশ্য অনুসারে সাক্ষাৎকারকে আমরা কি করেছি, 3 ভাগে ভাগ করেছি। একটাকে বলেছি গবেষণামূলক সাক্ষাৎকার, একটাকে বলেছি নির্বাচনমূলক, একটি বলেছি ক্লিনিক্যাল বা নিদানমূলক। প্রথমে আমি 3টা একটু সংক্ষেপে বলে আসি। গবেষণামূলক সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারটি মূলত আসলে আজকে আলোচনার মূল বিষয়। গবেষণা করতে গেলে আমরা যে সব সাক্ষাৎকারগুলো নিই এগুলোকে বলেছি আমরা গবেষণামূলক। নির্বাচনমূলক, তোমরা জেনে থাকবা, তোমরা যখন কোথাও কিছু ভর্তি হতে যাও সেখানে দেখা যাবে নির্বাচনী পরীক্ষা থাকতে পারে, অথবা তুমি যখন কোনো একটা চাকরি পেতে চাও তখন চাকরির সময় তোমাকে নির্বাচন করবার জন্য তোমাকে মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারে মিলিত হতে হয়। কাজেই চাকরি প্রার্থী হিসাবে তোমাকে নির্বাচন বোর্ডে যেতে হয়, সেখানে যে নির্বাচনটি হয় সেটাকে বলেছি আমরা নির্বাচনমূলক সাক্ষাৎকার। নাম্বার 3 বলেছে ক্লিনিক্যাল বা নিদানমূলক, অর্থাৎ ডাক্তাররা অথবা মনোবিজ্ঞানীরা অথবা কাউন্সিলর যারা আছেন তারাও যে সাক্ষাৎকারের কার্যক্রমটি করে, এর মধ্যে দিয়ে কি করেন, তারা রোগটাকে ধরবার চেষ্টা করেন, রোগীটাকে সুস্থ করবার জন্য তার সঙ্গে কথোপকথনে মিলিত হন, সেই সাক্ষাৎকারগুলোকে বলেছি আমরা ক্লিনিক্যাল সাক্ষাৎকার। একটু আমরা দেখে আসি, ঠিক একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, আসলে আমরা এখানে একটা ভিডিও দেখতে পারবো, অর্থাৎ ছবির দৃশ্যগুলো বিদেশি এবং সংলাপ বাংলায়। স্যার, মোকলেসার মতলব নামে 2 জন রোগী এট এ টাইম আসতাম স্যার। একসাথে তো 2 রোগী দেখি না, ওই 2টাই মেন্টাল কেস। আচ্ছা আসতে বলো। আপনারা আসেন। বসেন আপনারা। ধন্যবাদ। ওয়েলকাম। কার কি পরিচয়? আমি হইলাম মোকলেস, ও হইল মতলব। কি? সরি? আমি হইলাম মোকলেস, ও হইল মতলব। একজন বলেন। আমরা সরি। আচ্ছা বুঝলাম, একজন মোকলেস আর একজন মতলব তো। ইয়েস। দেখতেছি আপনারা দুজনেই একই সাথে একই কথা বলেন, ডেঞ্জারাস। ডাক্তার সাহেব, এই জন্যই আমরা আপনার কাছে আইছি। এই সমবেত কার্যকলাপ কতদিনের? বলতে পারেন, এক্সকিউজ মি, প্রায় বাল্যকাল থেকে। অনেক পুরান রোগ। জি জি। যমজ মানুষ, যমজ মাথা, যমজ পশু দেখছি, কিন্তু এই যমজ কণ্ঠ প্রথম দেখলাম। কি চিকিৎসা দেব? ওইটাই আপনাকে বাইর করতে হইব। শুধু তাই না, অন্যকে চিন্তা করে সেটাও আমরা বলে দিতে পারি। কি বুঝলেন? এখন ভাবতেছি আপনাদের কোনো চিকিৎসা করাবো নাকি নতুন কোনো কাজে লাগাবো। বোঝেন আমরা কি জিনিস? শোনেন, আমাদের দেশে যে হারে গলাবাজি হয় তাতে এক গলায় আর পোষায় না। ভাবতেছি এই গলাবাজিতে যমজ গলা চালু করব কিনা। রাজি? না, কথা নয়, কাজ ভালো বাসছি, তাই তো আমরা আপনার কাছে আসছি। আইয়েন। সরি, বিরক্ত করলাম। স্যার, দূরবে আপনার জ্যাঠাতো ভাইয়ের বউ ভাত যাইতেন না? জামু, তবে আমি এখন সমবেত কথার মধ্যে আছি, কোনটা কার কথা বুঝতেছি না, পরে আসিও। আচ্ছা স্যার। এক্সকিউজ মি। হ্যালো হ্যালো, আমরা হাসান যেই জাম তাতে ফোনে ছটার আগে তো আইতাম হাইতাম না। আমরা দুপুরে তো বউ ভাত খামু, রাতে একটু শুটকি রান্দিও। সরি, আমার ওয়াইফ ফোন করছিল, আমরা কিছু মনে করি না। যাওগা, আপনাদের চিকিৎসার জন্য এই 2টা ওষুধ আপনাদেরকে দিলাম। আমি খুব খুশি হয়েছি, কারণ
আপনারা জোড়া গলায় কথা বললেও গলাবাজি পছন্দ করেন না। থ্যাংক ইউ। ওষুধটা কাজ করব তো? অবশ্যই করব, তবে কিছুদিন দুইজনই সেপারেট থাকিয়েন। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, এই যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের মধ্যে দেখবা যে এখানে যেটি ক্লিনিক্যাল বা নিদানমূলক সাক্ষাৎকারের কথা আমরা বলেছি, ঠিক ডাক্তার যখন কোনো রোগীর সঙ্গে কথোপকথন করেন তখনও কিন্তু সেই সাক্ষাৎকারটাকে আমরা বলতে পারি একটি ক্লিনিক্যাল বা নিদানমূলক সাক্ষাৎকার। সাক্ষাৎকারে আমরা আরেকটু ভাগ লিখেছি, আমরা এই ভিডিও থেকে সেই ব্যাখ্যাটাও যেতে পারবো। গঠন অনুসারে সাক্ষাৎকারকে আমরা কি করেছি, দুটো ভাগে ভাগ করেছি। একটা বলেছি অকাঠামোবদ্ধ সাক্ষাৎকার, একটা বলেছি কাঠামোবদ্ধ সাক্ষাৎকার। আমরা একটু দেখে নেই অকাঠামোবদ্ধ সাক্ষাৎকার বলতে কি বোঝায়। সাক্ষাৎকার যিনি গ্রহণ করেন এবং যিনি প্রদান করেন তাদের মধ্যে যদি একটি মুক্ত আলোচনা হয়, উন্মুক্ত স্বাধীন আলোচনা হয়, সেখানে কোনো বাধা না থাকে, এরকম সাক্ষাৎকারটাকে বলেছি আমরা একটা অকাঠামো। অর্থাৎ কোনো ধরনের কোনো নিয়ম না, স্বাভাবিক মুক্ত পরিবেশে কথা বলার মধ্য দিয়ে, প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে ব্যক্তির কাছ থেকে উপাত্ত নেওয়া, এটিকে বলেছি আমরা অকাঠামোবদ্ধ সাক্ষাৎকার। আবার কখনো আমরা কাঠামোবদ্ধ সাক্ষাৎকারে মিলিত হয়ে থাকি, যেখানে সবকিছু আগে থেকে সুনির্দিষ্ট করা থাকবে। সাক্ষাৎকারের পরিবেশ হতে পারে, কি কি প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা সুনির্দিষ্ট থাকবে, উত্তর মালার মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকবে, উত্তরগুলো কিভাবে দিতে হবে বা কতগুলো নিয়ন্ত্রণের জায়গা থাকতে পারে। সাক্ষাৎকার যিনি গ্রহণ করবেন এবং প্রদানকারী তাদের দুজনের যে বৈশিষ্ট্য কি হতে পারে, কে সাক্ষাৎকার নেবেন, কে সাক্ষাৎকার দেবেন, তাদের বৈশিষ্ট্যগুলো কি, পুরুষ হলে কি পুরুষ সাক্ষাৎকার নেবেন, পুরুষ হলে কি মহিলা সাক্ষাৎকার নেবেন, ইত্যাদি বিষয়গুলো কিন্তু সাক্ষাৎকারের কাঠামোবদ্ধ সাক্ষাৎকার আগে থেকে একটু নির্দিষ্ট করে থাকতে হয়। বিষয়বস্তু এবং আলোচনার সীমাবদ্ধতাও এখানে আছে। আমরা ইচ্ছা করলে পরে সব বিষয় নিয়েও যেমন আলোচনা করতে পারি না, সব পরিসরে যেতেও পারি না, আগে থেকে যদি সুনির্দিষ্ট করা থাকে সঙ্গত কারণে আমাদের কি করতে হয়, সেই কাঠামোর মধ্যেই থাকতে হয়, সেই নিয়মের মধ্যে থাকতে হয়, যা পরিকল্পনার মধ্যে আছে সেভাবে আমাদের সাক্ষাৎকারটি নিতে হয়। এই জায়গাটা বলা হয়েছে সাক্ষাৎকারের মধ্যে বা আলোচনার মধ্যে কিন্তু একটা সীমাবদ্ধকরণ একটা অবস্থাও আছে, কাঠামোবদ্ধ সাক্ষাৎকার। তাহলে আমরা এতক্ষণ যে ভিডিওটি দেখে আসলাম সেখানে তোমরা দেখেছো যে সেখানে যে প্রশ্নোত্তর পর্বটি আসছিল সেটা কিন্তু নিশ্চয়ই আগে থেকে প্রশ্নোত্তর নির্ধারণ করা ছিল না। সেই ব্যক্তি দুজন আসলেন এবং ডাক্তারের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে কিন্তু তথ্যপাত দিতে পারার চেষ্টা করলেন। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে অকাঠামোবদ্ধ একটা অবস্থা কিন্তু আছে। আবার এটাও ঠিক, পরিবেশটার কথা যদি বলি অথবা অন্যান্য যে সুনির্দিষ্ট জায়গাটির কথা বলি, এগুলো কিন্তু আগে থেকে নির্দিষ্ট করা আছে। সেই জায়গা থেকে কিন্তু এখানে একটা কাঠামোবদ্ধ একটা অবস্থা আছে। এখানে একটু বলে রাখি যে একই সাক্ষাৎকারের মধ্যে কখনো কখনো সেটি অকাঠামোবদ্ধ হতে পারে, কাঠামোবদ্ধ হতে পারে, দুটো মিলিয়ে একটি কিন্তু সাক্ষাৎকার হতে পারে। যাই হোক, আমরা এভাবে আমরা তথ্য উপাত্ত নেবার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি কখনো কখনো নানান দিক সুবিধা বিবেচনা করে কাঠামোবদ্ধ সাক্ষাৎকার নেবার। দেখে আসি কাঠামোবদ্ধ সাক্ষাৎকারের ক্ষেত্রে কি কি সুবিধার জায়গাগুলো থাকতে পারে। একটু সুবিধা লেখা আছে, আমরা একটু সংক্ষেপে খুব চলে আসি। প্রাপ্ত তথ্য অন্য তথ্যের সঙ্গে তুলনা করার সুবিধা হয়, কারণ যেহেতু আগে থেকেই সব ঠিকঠাক করা থাকে, কাজে যে তথ্যগুলো আসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সেগুলোকে যেহেতু নিশ্চয়ই আমাদেরকে একটা জায়গায় সাধারণ সিদ্ধান্তের দিকে যেতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে তথ্যপাত্রগুলো তুলনা করার ক্ষেত্রে কিন্তু যদি প্রতিক্রিয়াগুলো একই রকম কাছাকাছি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সহজ হয়ে থাকে। উপাত্ত লিপিবদ্ধকরণের ক্ষেত্রেও ঠিক, সংকেতায়নের ক্ষেত্রেও ঠিক এই সুবিধাটা আমরা পেয়ে থাকি। অর্থাৎ খুব সহজেই উপাত্তগুলো লিপিবদ্ধ করা যায়, কারণ প্রশ্নের ভেরিয়েশন আসার সুযোগও কম থাকে, যার কারণে যে বিষয়টা আসে আমরা সংকেতায়নের ক্ষেত্রে অনেক সহজেই শুধু কোডিং করে অথবা সেটাকে অ্যানালাইসিস করার সুযোগ পেয়ে থাকি। আরেকটি সুবিধা হচ্ছে অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনার অবকাশ একটু কম। অনেক সময় মুক্ত কথাবার্তা বলতে গেলে অনেক কথাবার্তা হতে পারে, কিন্তু আমার যে প্রয়োজনীয় যে তথ্যগুলো আসলে নেবার কথা সেগুলো নাও আসতে পারে। কিন্তু আমরা যদি কাঠামোবদ্ধ সাক্ষাৎকারে যাই, আগে থেকে প্রশ্ন ঠিক করা, আগে থেকে সব বিষয়গুলো থাকলে পরে অপ্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু আসার এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো আসার সম্ভাবনা একটু কম থাকে। এটি একটি বড় সুবিধার জায়গা। একটু অসুবিধাও সংক্ষেপে দেখে নেই। স্বতঃস্ফূর্ত এবং স্বাভাবিক আলোচনা থেকে দূরে থাকে। আমরা তো নিশ্চয়ই ব্যক্তির কাছ থেকে একটা স্বাভাবিক কথাবার্তার মধ্য দিয়ে তথ্য নিতে পারলে অনেক স্বতঃস্ফূর্ত স্বাভাবিক তথ্য চলে আসে। এখানে একটু কিছুটা কৃত্রিমতা বজায় থাকে, এই জন্য বলা হয়ে থাকে যে স্বাভাবিক তথ্য আসার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা রয়েছে। মতামতকে অনেক সময় ছোট করে, পক্ষপাতিত্ব করে, পূর্ব সংস্কার প্রভাব বিস্তার করে। অর্থাৎ গবেষক তো আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছেন, যার কারণে হয় কি যে যিনি উত্তর দেবেন তার উত্তরে বিভিন্ন রকম যে ভেরিয়েশন আসার সুযোগ সেটা একটু কম থাকে। আর পক্ষপাতিত্ব বলতে যিনি গবেষক, যিনি প্রশ্নগুলো আগে থেকে ঠিক করেছেন, যিনি যেভাবে উত্তর পেতে চান, সেই জায়গা থেকে দেখা যাবে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষকের নিজস্ব দৃষ্টিভঙ্গি কিন্তু প্রভাব সেখানে একটা পড়তে পারে। এই কারণে বলছে এখানে একটু পক্ষপাতিত্ব অথবা পূর্ব সংস্কারের প্রভাব থাকতে পারে।
নাম্বার 3 বলেছে অনুসন্ধান ক্ষেত্রকে সংকীর্ণ করে। যেহেতু আমাদের তথ্যপাত্রগুলো ছোট হয়ে আসে, কাজেই আমরা অবাধ তথ্য পেলে পরে সাধারণ সিদ্ধান্ত উপনীত হওয়ার ক্ষেত্রে একরকম হতে পারত। আবার যেহেতু যে তথ্যগুলো পেয়েছি তার উপর ভিত্তি করে আমাদেরকে তথ্য ভিত্তিতে সিদ্ধান্ত উপনীত হতে হচ্ছে, কাজে সেগুলো যেহেতু কাঠামোবদ্ধ ছিল, কাজে একটা সংকীর্ণ পরিবেশের মধ্যে ছিল, এর বাইরে যাওয়ার সুযোগ ছিল না। এই জন্য বলেছে অনুসন্ধান ক্ষেত্রটাকে অনেক সময় অনেক ছোট করে দেয়। সংক্ষেপে আমরা একটু দেখে নিলাম সুবিধা অসুবিধা। আরেকটি সাক্ষাৎকারের কথা বলি, আমরা অনেক সময় সুগভীর সাক্ষাৎকার নিতে হয়। অনেক সময় আমরা শুধুমাত্র প্রশ্ন উত্তর অথবা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সাক্ষাৎকারগুলো নেই। এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অনেক সময় অনেক বিষয় সম্পর্কে ব্যক্তির জানা সম্ভব হয় না। অর্থাৎ ব্যক্তির ভেতরে ঢুকতে গেলে, গভীরে ঢুকতে গেলে অথবা একেবারে খুব স্বতঃস্ফূর্ত স্বাভাবিক একটা পরিবেশ তৈরি করতে গেলে অনেক সময় আমাদেরকে কি করতে হয়, গবেষণার ভিন্ন একটা মাত্রা, ভিন্ন একটা পরিবেশ সৃষ্টি করতে হয়। সেখানে কি অবস্থা হয় আমরা স্ক্রিনের দিকে যদি দেখি, সুগভীর সাক্ষাৎকার নিয়ন্ত্রণহীন, সেখানে নিয়ন্ত্রণ থাকবে না। মুক্ত সাক্ষাৎকার হবে, নমনীয়, অনেক কিছু সে বলতে পারবে। এবং এখানে একটি সবচেয়ে বড় জোর দেওয়া হয়, যিনি সাক্ষাৎকার দিচ্ছেন সেই ব্যক্তি অবাধে স্বাধীনভাবে অনেক বেশি বেশি কথা বলে যাবেন, কিন্তু গবেষক তিনি অপেক্ষিত কম কথাই বলবেন, এমনিভাবে উন্মুক্তভাবে কথা বলে যাবেন। অনেকটা বলা যায় অনির্দেশক, কোনো নির্দেশনা নাই, অনাদর্শীয়ত, কারণ যেটা আদর্শের জায়গায় সবসময় নাও যেতে পারে। এই কারণেই যে নিজের মতো করে অবাধে অনেক কিছু বলতে গিয়ে অনেক রকমই ফরমাল ইনফরমাল অনেক কিছু সেখানে চলে আসতে পারে। এভাবেই আমরা অনেক সময় অনেক রোগের ক্ষেত্রে আমাদের এই বা ব্যক্তির ক্ষেত্রে গভীরে ঢুকে তার সঙ্গে মিশে গিয়ে সাক্ষাৎকার নিয়ে তথ্যপাত্র নিতে হয়। এরকম সাক্ষাৎকারগুলোকে বলেছি আমরা সুগভীর সাক্ষাৎকার। ওভারঅল এখন একটু চলে আসি, আমরা কিছুক্ষণ আগে আমরা কাঠামোবদ্ধ সাক্ষাৎকারের সুবিধা অসুবিধা একটু দেখে আসছি। এবার একটু পুরো সাক্ষাৎকার সম্পর্কে আমরা একটু দেখে নেই, সাক্ষাৎকারের কি সুবিধা বা কি অসুবিধা আছে। প্রথমে আছে সুবিধা। 1 নাম্বার বলেছি আমরা, আমাদের যে আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যে তথ্য, এই তথ্যগুলো আমাদের খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব হয়। সাক্ষাৎকার যেহেতু কথোপকথনের মধ্য দিয়ে সাক্ষাৎকার, কাজে উত্তর দেবে বা দেবে না, এর জন্য কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়। এরপরে নাম্বার 2 হচ্ছে, ব্যক্তি উত্তর দিচ্ছে কিন্তু বুঝে উত্তর দিচ্ছে কিনা সেটি কিন্তু খুব সহজে বোঝা যায়। আমি একটু তুলনা করে যদি বলি, প্রশ্নমালার মধ্যে যদি তথ্যপাত্র কালেক্ট করি, তখন দেখা যাবে যে ব্যক্তি প্রশ্নের উত্তরগুলো বুঝে দিয়েছে কিনা না বুঝে দিয়েছে তা কিন্তু বোঝার সুযোগটা থাকে না। সাক্ষাৎকারের এই একটা সুবিধার জায়গা হচ্ছে এই সুবিধাটা পাওয়া যায়। গবেষক নাম্বার 3, গবেষকের প্রশ্ন করতে অনেক স্বাধীনতা থাকে। আমরা যদি মুক্ত সাক্ষাৎকারের মধ্য দিয়ে যাই তাহলে কিন্তু ইচ্ছা করলে পরে অনেক রকম প্রশ্ন করতে পারি, কিন্তু অনেক সময় আমাদের যদি প্রশ্নমালা পদ্ধতি বা অন্য পদ্ধতির মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় সেই স্বাধীনতা সবসময় নাও থাকতে পারে। নাম্বার 4 বলেছি, সাক্ষাৎকারের পরিবেশের উপরে গবেষকের একটি নিয়ন্ত্রণ থাকে। সাক্ষাৎকারটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে না, কতটুকু কোন দিকে গড়াচ্ছে, এটা কিন্তু ইচ্ছে করলে পরে কিন্তু গবেষক নিয়ন্ত্রণ করতে পারে। পরিবেশটা ঠিকমতো আছে কিনা, আলো বাতাস তাপমাত্রা অথবা অন্য কোনো ব্যক্তি অথবা উপস্থিতি আসলো কিনা, গোপনীয়তা রক্ষা করতে হবে কিনা, সব বিষয় সম্পর্কে কিন্তু একটি নিয়ন্ত্রণ কিন্তু গবেষকের থাকে। নাম্বার 5 বলেছি, উত্তরদাতা যথাযথ উত্তর দিচ্ছে কিনা তার ভাবভঙ্গি বা আচরণ দেখে বোঝা যায়। অনেক সময় দেখা যাবে অনেকের প্রবণতা আছে সহযোগিতা করতে যাচ্ছে না, অথবা উত্তর সে জানে অথবা সত্য উত্তরটা সে বলছে। এই জায়গাটা কিন্তু আমাদের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে এই সুবিধাটা আছে। তোমরা একটু অনেক সময় তো মনে হতে পারে 2 আর 5 নাম্বার কি একই কাছাকাছি, বিষয়টা তা না। 2 নাম্বার হচ্ছে কি বুঝে উত্তর দিচ্ছে কিনা। অনেক সময় বুঝে উত্তর দিচ্ছে না, উত্তর খালি দিয়ে যাচ্ছে হা 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 অথবা না 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 অথবা কোথাও ঠিক দিয়ে যাওয়া। আর নাম্বার 5 বলেছি যে উত্তর দিচ্ছে এবং উত্তর দেওয়ার মধ্য দিয়ে বুঝতে পারছি সে জানে, বোঝে, তারপরে সে গোপন রাখছে অথবা সত্য কথাটা সে বলছে না, তার আচরণে বলে দিতে পারে। এটা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মধ্য দিয়ে একজন ভালো গবেষক কিন্তু এটি ধরতে পারেন যে তার তথ্যপাত্রগুলো ঠিক মতো দিচ্ছে কিনা। একটু সংক্ষেপে একটু অসুবিধাও দেখে নেই। নাম্বার 1 বলেছি, মৌখিক উত্তরের যথার্থতা নির্ণয় করা একটু দুরূহ। যেহেতু মৌখিকভাবেই সব কথাবার্তা বলেন, সব সময় আমরা যে উদ্দেশ্যে সাক্ষাৎকারটা নিয়েছি, মূল জায়গাটা, মূল বিষয়টার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা কাজ নাও করতে পারি। এই কারণে বলেছে কি যে যথার্থতা নির্ণয় করা একটু কঠিন হয়ে যায়। তার সঙ্গে একটু বলে রাখি, উপাত্তের নির্ভরযোগ্যতাও কম। যেহেতু নির্ভরযোগ্যতা একটু কম, কাজেই যথার্থতার ক্ষেত্রে একটু ঘাটতি হতে পারে। আমরা একবার একজন ব্যক্তির এখন সাক্ষাৎকার নিলাম, সাক্ষাৎকারের মধ্যে যে তথ্যটা পেলাম, পরবর্তীতে আবার যদি ওই ব্যক্তিরই সাক্ষাৎকার নেওয়া হয়, তাহলে দেখা যাবে এই ব্যক্তি আলাদা কোনো ভাবে উত্তর দিতে পারে। এই জন্য বলছে নির্ভরযোগ্যতার কথাটার অর্থ হচ্ছে যে বারবার একই রকম কথা বলবে, কিন্তু এই নির্ভরযোগ্যতার কিন্তু পার্থক্য হতে পারে। এই জন্য বলেছে যে উপাত্তের যে নির্ভরযোগ্যতা, সেই নির্ভরযোগ্যতার জায়গাও কিন্তু অনেক সময় ঘাটতি হয়ে যায়। নাম্বার 3, সাক্ষাৎকার গ্রহণকারীর পরিবর্তনতা। তিনি সাক্ষাৎকার নিচ্ছেন,
তারও কিন্তু পরিবর্তন হতে পারে। কিভাবে? একজন গবেষক তো নিশ্চয়ই অনেকের সাক্ষাৎকার নিচ্ছেন। একজন ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার সময় তার মন মেজাজ, তার পেশনা, তার আবেগ একরকম থাকতে পারে। ব্যক্তি যখন চেঞ্জ হয়ে গেল, আরেকজনের কাছে গেল, তখনও কিন্তু ওই গবেষকই সাক্ষাৎকার নিচ্ছেন, তথ্যপত্র দিচ্ছেন, কিন্তু তখন তার মন মেজাজ অথবা তার আবেগিক পেশনা জায়গাগুলো কিন্তু পরিবর্তিত হতে পারে। এই জন্য বলছে সব জায়গায় কিন্তু সাক্ষাৎকারটা একইভাবে না হতে পারে। সাক্ষাৎকার গ্রহণকারীর পরিবর্তনীয়তার পার্থক্যের কারণে কিন্তু পার্থক্য তৈরি হতে পারে। নাম্বার 4, সাক্ষাৎকার গ্রহণকারীদের মধ্যে পার্থক্য। আমরা যিনি সাক্ষাৎকার নেন, এক ব্যক্তি আরেক ব্যক্তি পার্থক্য হতে পারে। অর্থাৎ এখানে বলার চেষ্টা করা হলো অনেক বড় গবেষণার ক্ষেত্রে অথবা ছোট আকারেও হতে পারে, একাধিক ব্যক্তি গবেষণার জন্য তথ্যপাত্র সংগ্রহ করেন। তো ব্যক্তি ব্যক্তি তো পার্থক্য আছেই। ব্যক্তি ব্যক্তি যদি পার্থক্য থাকে, তাহলে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির সাক্ষাৎকার কার্যক্রমটা কিন্তু একটু ভিন্ন রকম হতে পারে। অর্থাৎ আমি গবেষক হিসেবে তথ্যপাত্র কালেক্ট করতে গিয়ে ঠিক যেভাবে আমি উপাত্ত কালেক্ট করতে গিয়ে সাক্ষাৎকার কার্যক্রমটি পরিচালনা করলাম, ঠিক আমার এই গবেষণায় আরো 5 জন আমি কি করেছি, সাক্ষাৎকার গ্রহণকারী নিয়োগ করেছি। তাদের সাক্ষাৎকার কার্যক্রমগুলো কিন্তু ভিন্ন মাত্রা হতে পারে। এই পার্থক্যের কারণে কিন্তু পার্থক্য তৈরি হতে পারে। নাম্বার 5 চলে যাই সাক্ষাৎকার পদ্ধতি। আরেকটি অসুবিধার কথা বলেছি আমরা, তথ্য লিপিবদ্ধ করা। অর্থাৎ গবেষক গবেষণা করার ক্ষেত্রে নিশ্চয়ই তার তথ্যপাত্র লাগবে। এই কারণে যখন তথ্য সংগ্রহ করতে যান, তখন গবেষক কি করে থাকেন, এই তথ্য লিপিবদ্ধ করেন। এই লিপিবদ্ধ করার প্রক্রিয়াটি কিন্তু একটি কঠিন কাজ। একসঙ্গে কথা বলা, আবার তার সঙ্গে লিপিবদ্ধ করে যাওয়া, এটা অনেক সময় সুন্দরভাবে হয়ে ওঠে না। আর এই লিপিবদ্ধ না করলে পরে ঠিক যখন আমি তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করতে যাব, পরবর্তীতে রিপোর্ট লিখতে যাব, তখন কিন্তু অনেক কিছু আমাদের মনে থাকবে না। এই জন্য এই সাক্ষাৎকারের ক্ষেত্রে আমাদেরকে এই তথ্য লিপিবদ্ধ করা একটু কঠিন বলেই মনে হয়। আচ্ছা, কঠিন থাকবে, সহজ থাকবে। সাক্ষাৎকারের ভালো দিক দেখলাম, সাক্ষাৎকারের দুর্বল দিকও দেখলাম। নিশ্চয়ই আমরা এটাও ভাবতে চাই, সাক্ষাৎকার পদ্ধতির কিছু দুর্বলতা থাকলেও এই সাক্ষাৎকার পদ্ধতিটা একটা ব্যাপক ব্যবহৃত পদ্ধতি, বহুল ব্যবহৃত পদ্ধতি, একটি জনপ্রিয় পদ্ধতি বলে। তাহলে আমরা যদি এই সাক্ষাৎকার পদ্ধতিকে আরো ব্যাপকভাবে ব্যবহার করতে চাই, তাহলে এর দুর্বলতাগুলোকে যদি একটু সারিয়ে তোলার সুযোগ থাকে, তাহলে কিন্তু আরো নিশ্চয়ই এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমাদের কার্যক্রমটি অনেক বেশি সুচারু হবে। তাহলে একটু দেখে নেই সাক্ষাৎকার পদ্ধতি থেকে আমরা কিভাবে একটু উন্নত করতে পারি। দেখো, আমরা 1 নাম্বার লিখেছি সাক্ষাৎকার গ্রহণকারীর যোগ্যতা। যিনি সাক্ষাৎকার নেবেন তার যোগ্যতা কতটুকু আছে, তিনি কতটা দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে তথ্যপাত্র দিতে পারেন, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যে কেউ ব্যক্তি কিন্তু সাক্ষাৎকার দিলে পরে তার সাক্ষাৎকার কার্যক্রমটি কিন্তু সফল না হতে পারে। একটি ছোট্ট উদাহরণ দেই। ধরে নাও যে একজন ব্যক্তিকে তুমি জিজ্ঞেস করতে যাচ্ছ যে আপনার বয়স কত, তো কোনো কারণে দেখা গেল সে তার বয়সটা বলতে গিয়ে একটু বিব্রত বোধ করতে পারে। আমি যদি তার এই সাক্ষাৎকারের ক্ষেত্রে এভাবে বলি, ঠিক যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আপনি কোন ক্লাসে পড়তেন, ঠিক এখান থেকে কিন্তু আপনি ওই ব্যক্তির বয়স সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকে। অথবা সেই ব্যক্তির সামনাসামনি দেখে তার বয়স কতটুকু হতে পারে তার সঙ্গে প্রাসঙ্গিক করে একটি প্রশ্ন করে কিন্তু তার বয়সটা জানার সুযোগ থাকতে পারে। নাম্বার 2 বলেছি সাক্ষাৎকার গ্রহণকারীর প্রশিক্ষণ। যিনি সাক্ষাৎকার নেবেন তার যদি একটু ভালো প্রশিক্ষণ থাকে, তাহলে ঠিক যেভাবে প্রশ্ন করলে পরে সাক্ষাৎকার কার্যক্রম সফল হবে, সেটি কিন্তু পাওয়া সম্ভব। এই জন্য বলেছে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। অর্থাৎ যে সাক্ষাৎকার নেবেন তাতেও দক্ষ হতে হয়। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে সেটি করতে হলে সাক্ষাৎকার কার্যক্রমটি সফল হবে। নাম্বার 3 বলেছি সাক্ষাৎকার নির্দেশিকা বা তালিকা ব্যবহার করা। যেহেতু এই উত্তরটা দিতে গেলে আমরা একটু আগে বলেছিলাম যে সাক্ষাৎকার, যিনি আগের স্লাইডে একটু চলে যাই, তেমনই বলছি সাক্ষাৎকার গ্রহণকারীর পরিবর্তনীয়তা, সাক্ষাৎকার গ্রহণকারীদের মধ্যে পার্থক্য। এখানে একটু খেয়াল করো যে সাক্ষাৎকার গ্রহণকারী পরিবর্তনে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি যদি পরিবর্তন হয়, আবার গ্রহণকারীর মধ্যে পার্থক্য হয়, তাহলে যে বিষয়টা হয় সেই জায়গাটা থেকে আমরা এই লাস্টের পয়েন্টে আসছি। যদি একটা তালিকা মেনটেন করা হয়, কিভাবে সাক্ষাৎকার নেব, কি কি প্রশ্নগুলো করব, কোনটার পরে কোন ধাপে ধাপে আমরা যাব, তাহলে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির সাক্ষাৎকার যদি হয় আর এই তালিকা অনুযায়ী যদি আমরা চলতে থাকি, তাহলে কিন্তু সাক্ষাৎকারগুলো খুব কাছাকাছি হওয়ার একটু সুযোগ থাকে। এই জন্যই বলছে সাক্ষাৎকার গ্রহণকারী পরিবর্তনীয়তা অথবা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির যে পার্থক্য, এই নির্দেশিকা মেনটেন করলে বা তালিকা মেনটেন করলে কিন্তু কম হতে পারে। এই সব কিছু মিলে কিন্তু আমরা সাক্ষাৎকার পদ্ধতিকে একটু উন্নত করতে পারি। তো মোটামুটি সংক্ষেপে একটা বিষয় সাক্ষাৎকার সম্পর্কে আমরা একটা আলোচনা করবার চেষ্টা করলাম, এবং আমরা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এটা প্রায় পরীক্ষায় এসেও থাকে। তোমরা তোমাদের প্রস্তুতির জায়গায় এই জায়গাটায় আমরা যাব। পরবর্তীতে নিশ্চয়ই পরবর্তী ক্লাসের ক্ষেত্রে আমাদের আরো যে অন্যান্য পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো নিয়ে আমরা কথা বলার
চেষ্টা করি। আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো, আমার সামনে থাকলে পরে চোখগুলো মুখগুলো দেখতে গেলে আমি ক্লাসে ফিডব্যাকটাও পেয়ে যাই, বুঝে যাই আমার শিক্ষার্থীরা কতটুকু হয়েছে। নিশ্চয়ই এখানে প্রস্তুত পর্বও থাকতে পারতো, সেই সুযোগটাও আমরা হয়তো পেলাম না। নিশ্চয়ই তারপরেও আমার বিশ্বাস যে তোমরা খুব স্বল্প পরিসরে হলেও মোটামুটি যদি স্লাইডগুলোকে একটু রিভিশন করো হয়তো বুঝতে পারবে। আমরা লাস্ট একটু স্লাইডের দিকে চলে যাই, একটু দেখে নেই। আমরা নিশ্চয়ই একটা মহা সংকটের মধ্য দিয়ে চলছি। আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই আমরা একটা সুবাতাস পাবো, সেই প্রত্যাশা করি। এরকম একটি আলোকিত সুন্দর বাংলাদেশ পাবো, করোনামুক্ত বাংলাদেশ পাবো, করোনামুক্ত বিশ্ব পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতেই